সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর 12:30টার দিকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির কর্মসূচির আওতায় মহাখালী, আমতলী, বাড্ডা লিংক রোড, গুলশান সড়ক অবরোধ করেছেন তারা। পাশাপাশি ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। চলছে শাটডাউনও। আন্দোলনকারীরা বলেন, জনদুর্ভোগ চান না তারা। সরকার দাবি মেনে না নেয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও যুক্তি তাদের। যারা ক্ষমতায় আছে শুধু তাদের চোখগুলি তাদের মসনদের দিকে, তাদের চেয়ারের দিকে, আর 18 কোটি মানুষের চোখ আমাদের 11 জন অনশনকারী এবং এই 35,000 স্টুডেন্টের দাবির পক্ষে তাদের চোখগুলি। এই 27 বছর আন্দোলনকে তারা ডে বাই ডে উপেক্ষিত করতেছে। আমরা চাচ্ছি যে পরবর্তী প্রজন্মের জন্য যারা ভর্তি হবে তারা যেন আমাদের মতো বৈষম্যের শিকার না হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি? শিক্ষার্থীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ দিশা। আপনারা জানি যে এই কয়েকদিন ধরে আন্দোলনের অবস্থান চলমান, সেটা হচ্ছে যে আজকে 6 দিনে এসে পৌঁছেছে। এই 6 দিনের আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের কারোর সাথে তাদের যুগ্ম সচিব এসেছিলেন, সেখানে তাদের সাথে কথা যে হয়েছে তা নিয়ে কিন্তু মোটেও সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য তাকেও প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 11টা থেকে রাস্তার ব্যারিকেড দেওয়ার কথা ছিল, সেটা দুপুর 12টার পরে তারা ব্যারিকেড দেয় এবং রেল সড়ক, তাদের যে রেল লাইন অবরোধ করার কথা ছিল সেটি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে তারা আসেনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে করার দাবিতে তিতুমির কলেজের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং ব্যারিকেড দিয়েছেন। সেই সাথে গুলশান, আমতলী, মহাখালী, উত্তরা এসব সমস্ত কিছু মিলিয়ে কাকরাইল থেকে আসা এবং 7 রাস্তার যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। সে জায়গায় জনদুর্ভোগে পরিণত হচ্ছে। আসলে জনগণের প্রতিক্রিয়াটা মিশ্র। কেউ বলছেন দুর্ভোগ, কেউ বলছেন যে না, ছাত্রদের দাবি ঠিক আছে। কেউ সমর্থন দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। প্রত্যেকটা বিষয়ে আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। শিক্ষার্থী যারা আছেন তাদের সাবেক শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের কেউ এই আন্দোলনের সাথে একমত না, আবার কেউ একমত। সবকিছু মিলিয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি এই এসে দাঁড়িয়েছে। তবে আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, যারা অনশন করছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। বেশ কিছু অনশনকারী তারা অসুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, আবার হয়তো যোগদান করবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রাস্তায় অবস্থান গ্রহণ করবেন, রাস্তা অবরোধ করবেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু বারবার বলা হয়েছে তার উল্টোপাল্টা কথার জন্যই কিন্তু আজকের এই আন্দোলন এত বড় রূপ নিয়েছেন। অতএব উল্টোপাল্টা কথা থেকে বিরত থেকে ছাত্রদের সাথে কথা বলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেদিকেই আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। দিশা, এই ছিল আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সড়কগুলোতে দাবড়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। জৌলুস হারানো এসব লক্কর ছক্কর গাড়ি দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়কে বাড়ছে লাশের মিছিল। হঠাৎ বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের, অথচ বছরের পর বছর সড়কে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা, যানজট এবং বায়ু দূষণের অন্যতম কারণে পরিণত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন জঞ্জালের বাকিটা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। আজ থাকছে তৃতীয় পর্ব। রাজধানীর সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা। কোনোটির জানালার কাঁচ ভাঙা, কোনোটির আবার হেডলাইট ভাঙা, কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে, রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 22,06,693টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে 1,20,283টি গাড়ির। এর মধ্যে মোটরসাইকেল 84,764টি, প্রাইভেট কার 8,458টি, আর বাস শুধু 1,074টি।
ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে 2018 সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী 33% যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই। অন্যদিকে 2021 সালের 26 জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। অথচ নৈরাজ্যের ষোলকলায় পূর্ণ এসব ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা। বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য। আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয়। নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি। ফিটনেস সার্টিফিকেট যেখানে বরাবরের মতোই উপেক্ষিত। গণপরিবহনে যে অবয়ব থাকার কথা ছিল সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে। ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন। এই গাড়ি চলার জায়গা আছে কিনা এই বিজ্ঞানটা যারা দেখেন না তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন। সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না। কোন রেজিস্ট্রেশন দেয় না? প্রথমে ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না। এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ। এখানকার কর্মকর্তারা বলছেন মে মাসের পরে সড়কে থাকছে না ফিটনেসবিহীন গাড়ি। আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি, SMS দেই, পুলিশকে আমরা একটা তালিকা দিই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে, সুতরাং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য গুডস ভেহিকেল এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে সেখানেও রয়েছে গলদ। তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত নির্বাচনের মতো কেউ কারসাজি করলে সেই আইনের আওতায় আসবে। আইন সবার জন্য সমান। সোমবার সকালে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারায় মানুষ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। প্রকৃত নাগরিকরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সেই সাথে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেয়া ঠিক হবে না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আর কোনো নৈরাজ্য, আর কোনো স্বৈরাচার যেন দেশের ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ফেনীর পশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ছাত্র আন্দোলনে নিহত ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করে একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, সম্পদ বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে 24-এর শহীদরা প্রাণ দেয়নি, এজন্যই চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র জনতাকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের সচেতন মানুষদেরকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না হয়, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। রাজধানীর বাড্ডা এবং কোতোয়ালি থানার পৃথক এবং হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট DM ফারহান
ইফতিয়াকের আদালত শুনানির শেষে রিমান্ডে নেয়ার এই আদেশ দেন। এদিন অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 7 জনকে 2 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এছাড়া রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ডে দেয় আদালত। একই সাথে বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকিয়া জামাল সহ 12 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। 12/11/2024 মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিল। সেখানে দেখা যাচ্ছে এজাহারে 253 জন এজাহার নামীয় আসামি। 253 জনের মধ্যে কে এই ভিকটিমকে গুলি করলো বা কে মারলো এটার কোনো স্পেসিফিক এই এজাহারেও নাই এবং রিমান্ড প্রেয়ারেও নাই। বাড়তি সম্পূরক শুল্ক না প্রত্যাহার করা হলে 4 এবং 5 ফেব্রুয়ারি সারা দেশের ফল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। আর এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে 13 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য একযোগে বন্দর থেকে ফল খালাস সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়েছে। ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী ফলের মোট চাহিদার সর্বোচ্চ 40% দেশেই উৎপাদন হয়, 60% পূরণ করা হয় আমদানি করে। এমন পরিস্থিতিতে রাজস্ব বোর্ড শতাধিক পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির যে অধ্যাদেশ জারি করেছে তাতে আমদানি ফলের উপর 20% সম্পূরক শুল্ক 10% বেড়েছে। শুল্ক বৃদ্ধির পর এখন 1 কেজি আঙুরে কর দিতে হচ্ছে 157 টাকা, যা শুল্ক বৃদ্ধির আগে ছিল 122 টাকা। একইভাবে 1 কেজি আপেলে কর দিতে হচ্ছে 137 টাকা, যা আগে ছিল 120 টাকা, এবং কমলায় কর দিতে হচ্ছে সব মিলিয়ে প্রতি কেজিতে 116 টাকা, যা আগে ছিল 103 টাকার মতো। তাই বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি করে আসছেন আমদানিকারকরা। সোমবার আগারগাঁয়ে রাজস্ব ভবনের সামনে প্রতিবাদী মানববন্ধন করেন সারা দেশের ফল আমদানিকারক ও আড়তদারেরা, যেখানে তারা সময় বেঁধে দেন বর্ধিত শুল্ক প্রত্যাহারের। প্রতীকী হিসাবে 4 এবং 5 সারা বাংলাদেশের স্থলবন্দর, নৌবন্দর, যত বন্দর আছে সমস্ত জায়গা থেকে ফল আমদানি বন্ধ থাকবে। যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে, আমাদের কাছে না আসে, আমাদের কথা না শুনে, আমাদের প্রতি সহানুভূতি না দেখায়, 13 ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। ব্যবসায়ীরা বলছেন, আসছে রমজানে দেশীয় ফলের মৌসুম থাকবে না, তাই আমদানি ফলের উপরই বেশিরভাগ নির্ভর করতে হবে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সবকিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয়। ফলকে এটাকে বিলাস পণ্য করা হয়েছে, ফল কি বিলাস পণ্য হতে পারে? প্রতিবাদী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জোবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। এই ভাগে অংশ নিচ্ছেন 22 জেলার মুসল্লিরা। দর্শক, এ বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, জোবায়েরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার প্রথম দিনের কর্মসূচি সহ ইজতেমা ময়দানের সার্বিক চিত্র আমাদের জানাবেন। দিশা, বাদ জোহর আহ্বানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার জোবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের যে প্রথম দিন আজকে, সেটা কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কারণ এখন যিনি বয়ান দিচ্ছেন তিনি পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, এবং কি তর্জমা করতেছেন যিনি করতেছেন সেটা তিনি হচ্ছেন মাওলানা নুরুর। তো সেক্ষেত্রে আমি একটু দেখাতে চাই যে এই দ্বিতীয় ধাপের যে প্রথম দিন আজকে, সেই প্রথম দিনের মুসল্লি বা
তারা কিন্তু সকাল থেকেই বা গতকালকে থেকে কিন্তু তারা এই ময়দানে উপস্থিত হয়েছেন। তবে আজকের দিনের কিছুটা যে ধরনের কার্যক্রম আছে, আমল আছে, সেগুলো আমি একটু জানাতে চাই। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন যে বয়ান হচ্ছে সেই বয়ানের মূলত হচ্ছে দুনিয়া কামিয়াব এবং কি আখিরাত দুটোই কামিয়াব করতে গেলে আল্লাহর দেয়া সৃষ্টি আসলে কি কি আছে সেসব বিষয়ে উদাহরণভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের সামনে উপস্থাপন করছেন। এবং কি বিশ্বাস করানোর জন্য যে ধরনের ঈমান শক্ত থাকা প্রয়োজন সেটাও কিন্তু এই বয়ানের মাধ্যমে উঠে আসছে। এবং কি বলছেন তারা দুনিয়া কামিয়াবি বা আখিরাত কামিয়াবি হলে আল্লাহ সন্তুষ্টি লাভ করলে আসলে পরকালেও মুক্তি মিলবে, ইহকাল পরকাল দুই দিকে কিন্তু আসলে মুক্তি মিলবে। বিশেষ করে আল্লাহর যে মেহনত করে যে আল্লাহর খুশি রাজি খুশির জন্যই কিন্তু এই মেহনতটি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং কি প্রত্যেকেই দিনের রাস্তা বের হয়ে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ সেই শিক্ষাটাই কিন্তু এখান থেকে দিচ্ছেন। এবং কি যারা খিত্তায় রয়েছেন, যেহেতু আজকে জেলার 22টি জেলার 40টি খিত্তায় অংশগ্রহণ করছেন মুসল্লিরা, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে এই জিম্মাদার যারা আছেন তারা কিন্তু এই বয়ানের তফসিল ভাবে কিন্তু তারা মাশওয়ারা দিচ্ছেন তাদেরকে যে আগামী দিনগুলো কিভাবে চলতে হবে, ইসলামের পথে কিভাবে চলতে হবে। তো এই ছিল এখান থেকে দিশা সবশেষ। আরেক ধন্যবাদ আপনাকে। বিদ্যা দেবী বিনা পানি সরস্বতীর পূজায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মের অনুসারীরা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর রাজধানীর মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্ণিল সাজে সেজেছে নানা বয়সী শিক্ষার্থী। সুর, স্বর, কাব্য, খেলা, আঁকা, নাচ, যত রকম বিদ্যা, যত রকম শিল্প, সবই তো তার দীক্ষা। মহাশ্বেতা বিরাজ সত্য সুন্দর, বিনা হাতে অধিষ্ঠিত ধরত্রীতে। মহিমা তার উদ্ভাসিত মহাগগন মাঝে। সুরের দেবীকে বন্দনা তাই গানে গানে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিধ্রাষ্টি। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। বিদ্যা বুদ্ধিতে যেন সবাই ভালো হয়, আমি আমার পরীক্ষায় যেন সবসময় ভালো করতে পারি, জীবনে অনেক বড় হই আমি। এবারও সরস্বতীর কৃপা লাভের আশায় ৭৩টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে। বিদ্যা বুদ্ধিতে উদ্দীপ্ত এক জাতির প্রত্যাশায় প্রার্থনারত সমবেতরা। যেন আমাদের মনের আশা পূর্ণ হয়, যেন আগামীতে ভালো কিছু করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, দেশের জন্য যেন কাজ করতে পারি, এটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে আমি চাই আমি পড়ালেখায় যাতে ভালো করি, দেশের মঙ্গল হোক। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যা দেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতে খড়ির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে কলম ধরানোর পরে ছেলে মেয়েদের হাতে খড়িটা এইভাবেই আমরা পালন করে থাকি। নিজেও সুশিক্ষা লাভ করতে পারি এবং নিজের সন্তানদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে চাই। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও। এই দিনে শুধু নয়, দেবী সরস্বতী সদা থাকুক সকল শিক্ষার্থীর সাথে। অজ্ঞতার অন্ধকার দূর করে এগিয়ে নিয়ে যাক সত্যের অন্বেষণে। সুলতানা স্বর্ণা, বিবিসি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, ঢাকা। সরস্বতী পূজার আয়োজন ছিল সারা দেশে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে অস্থায়ী মণ্ডপে ভক্তকুল শ্বেত শুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সকাল থেকে। পূজার আনুষ্ঠানিকতার মধ্যে দেবীর কাছে বিদ্যা আর সঙ্গীতের বর চেয়েছেন সবাই। বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতীর অর্চনায় মগ্ন সনাতন ধর্মের অনুসারীরা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন মর্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে মন্ত্রে দেবী আরাধনা হয়েছে সিলেটের মণ্ডপগুলোতে। পূজা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষার্থী ও ভক্তরা। এরপরই মণ্ডপে মণ্ডপে সব বয়সীরা ঘুরে বেড়ান পূজা দেখতে।
চট্টগ্রামে বিভিন্ন মণ্ডপে হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে পুণ্যার্থী। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নগরীর জেএম সেন হলে একসাথে বিশ্ববিদ্যালয় কলেজের 12টি পূজা অনুষ্ঠিত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরস্বতী পূজা উপলক্ষে হয়ে উঠেছে উৎসবমুখর। ক্যাম্পাসের 22টি বিভাগ সহ মোট 26টি অস্থায়ী মণ্ডপে হয় পূজা অর্চনা। প্রতি বছরই আমাদের এই সময়টাতে সরস্বতীর আমরা বন্দনা করি। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যাটাকে আহ্বান জানাচ্ছি। গতবার তুলনায় এবার একটু আরো জাঁকজমকপূর্ণ হয়েছে। ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দেবী সরস্বতীর বন্দনা হয়। প্রতি বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয় পূজা। বরিশালেও নানা আয়োজনে দেবী সরস্বতীর পূজা অর্চনা হয়েছে। জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন হয়েছে সরকারি বিএম কলেজ মাঠে। 20টি বিভাগের উদ্যোগে আলাদা আলাদা মণ্ডপ তৈরি করে করা হয় দেবীর আরাধনা। বিশ্বের সকল মানুষ সহ আমরা যেন নিজেরা নিজেদের মধ্যে হানাহানি না করে মনুষ্যত্ববোধ নিজেদের মধ্যে আনতে পারি, এই জন্যই মার কাছে প্রার্থনা। সারা পৃথিবীর শান্তির জন্য, বিদ্যা বুদ্ধি এই জন্য প্রার্থনা করার জন্য এখানে আমরা আসি। দেবী সরস্বতীর বন্দনা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় উপাসনালয় সহ পাশের মাঠে 30টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনাজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মাদারীপুর, নাটোর, ঠাকুরগাঁ, খাগড়াছড়ি ও রাঙামাটি সহ সারা দেশেই হয়েছে বিদ্যার দেবীর আরাধনা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। জার্মানিতে অভিবাসী ঠেকাতে পার্লামেন্টে বিল উত্থাপিত হওয়ায় বিক্ষোভ করেছে। রবিবার রাজধানী বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট এলাকায় বিক্ষোভে অংশ নেন লক্ষাধিক মানুষ। পার্লামেন্টে অভিবাসী ইস্যুতে বিল উত্থাপনের পর বিক্ষোভে ফেটে পড়েন বার্লিন, হামবুর্গ, স্টুটগার্ট এবং লাইপজিগের বাসিন্দারা। অন্তত 1,60,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গেল শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে বিলটি উত্থাপন করেন দেশটির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মের্জ। আগামী নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মের্জ এই বিলটি উত্থাপনের পর জার্মানির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডি এতে সমর্থন দেয়। আগামী 23শে ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংস্কার ও নির্বাচন দুটোই চায় নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলের নিবন্ধন সনদ নেয়ার পর একথা বলেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। চট্টগ্রাম এবং মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। অন্যদিকে দিনাজপুরের বিরামপুরের রেল ক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের সহযোগী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় মহসিন মিয়া নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ডাকাত দল তাকে ধাওয়া করে, পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।